যদিও এক্সপ্লেনেশন শুনতে সবাই খুব একটা আগ্রহী হয় না, তার থেকে বরং আনসার কি দিয়ে দিলে সেটা মেলানো অনেকটা সুবিধাজনক হতো। কিন্তু তাও আজকে গতকাল গোটা রাজ্য জুড়ে ডব্লিউবিসিএস 2023-এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে সেটার ইংরেজি অংশের প্রশ্নের ধরন, প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়েছে, সেভ স্কোর কত হতে পারে এবং প্রশ্নগুলো কোন কোন অংশ থেকে এসেছে এবং সেগুলোর এক্সপ্লেনেশন, এইটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আছো তারা আশা করছি সবাই গতকাল পিডিএফ পেয়েছো। আর আজকে এখানে আমি আরেকটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি যে মানে যে প্রশ্নগুলো এসেছিল সবকটা নিয়ে। দেখো, প্রথমত হচ্ছে যে 25টা প্রশ্নের মধ্যে, ইংরেজি 25টা প্রশ্নের মধ্যে বাদবাকি অংশগুলোকে যদি মানে মোটামুটি কালকে সবারই নাকের জলে চোখের জলে হয়েছে, ইংরেজি অংশটা কিন্তু তার ব্যতিক্রম নয়। মানে এখানেও যে খুব একটা যারা ডেডিকেটেড পিএসসি পরীক্ষার্থী তাদের জন্য বেশ একটা টাফ পেপার ছিল ইংরেজির অংশটা অন্ততপক্ষে। যারা এসএসসি দেয় বা যারা ব্যাংকিং এর দিকে অন্তত কিছু পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে হয়তো প্যাটার্নটা পরিচিত মনে হয়েছে, কিন্তু যারা কোর পিএসসি অ্যাসপিরেন্ট তাদের জন্য কিন্তু এটা বেশ কঠিন। এবং এই প্রশ্নপত্রে এনিথিং গ্রেটার দেন 16 ইজ গুড মার্কস। তো সেই জন্য মানে মোটামুটি 25টা প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে 11টা থেকে 12টা প্রশ্ন আমি বলবো যে মানে মোটামুটি মডারেট টু টাফ ছিল। এবং ভোকাবুলারিরও যেমন প্রাধান্য ছিল ঠিক সেইভাবে গ্রামারের কনসেপচুয়াল বেশ কিছু প্রশ্ন এসেছে যেগুলো আগে কোনোদিন দেখা যায়নি, যেমন মুড থেকে প্রশ্ন দিয়েছিল। আরো বেশ কিছু এরকম প্রশ্ন রয়েছে যেগুলো আগে কখনো দেখা যায়নি। সেন্টেন্সের রিপ্লেসমেন্টের যেগুলো সেন্টেন্স রিপ্লেসমেন্ট মানে সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্সের থেকে একটা করে শব্দ নিয়ে সেগুলো রিপ্লেসমেন্ট, এগুলো বেশ কিছু কঠিন প্রশ্ন ছিল যেগুলো আগে কখনো দেখা যায়নি। তো এটা একেবারেই নতুন ট্রেন্ড এবছর, এবং আশা করা যায় পরবর্তীকালে যদি সিলেবাস চেঞ্জ হোক বা না হোক এই ট্রেন্ড হয়তো ফলো হতে পারে। যদিও এর মধ্যে আমরা যেটা দেখে নিয়েছি অলরেডি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন পেপার, সেখান থেকে অধিকাংশ প্রশ্ন একেবারে হুবহু কপি করা হয়েছে ডব্লিউবিসিএস এর প্রশ্নপত্র গতকাল। তবুও আমরা একটু এক্সপ্লেনেশন গুলো দেখে নিই কিভাবে কি হচ্ছে। আর যেটা বললাম যে 11টা থেকে 12টা প্রশ্ন বেশ কঠিন ছিল, মানে মডারেট টু টাফ, এবং বাকিগুলো মডারেট বলা যায়, ইজি মানে একেবারে ইজি মোটামুটি 3টে থেকে 4টে প্রশ্ন, তার থেকে বেশি একেবারে ইজি কোনোটাই বলা যায় না। সুতরাং বেশ হার্ড ছিল, এবং ওই যে বললাম 16 থেকে বেশি পাওয়া মানে সেটা বেশ ভালো নম্বর এই প্রশ্নপত্র অন্ততপক্ষে, মানে 16 থেকে বেশি মার্কস পাওয়া বেশ ভালো মার্কস। চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি প্রশ্নপত্রে, আমরা একটু দেখে নিই কিভাবে সলিউশন গুলো হচ্ছে। ওকে, একদম প্রথমে আছে উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। তো এইটা নিয়ে মানে পিএসসি প্রতিবারই এমন কিছু প্রশ্ন দেয় যেগুলো নিয়ে মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়, তো যথারীতি এবছরটাও তার ব্যতিক্রম নয়, এবছরও সেটা হয়েছে। বলছে এর মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা। এবার অক্সিলারি ভার্ব বলতে আমরা কি জানি, যে আমরা দু রকমের ভার্ব জানি, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, একটা হচ্ছে হেল্পিং। হেল্পিং মানে কি, যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি আর কি, সেটাকে সোজা কথায় আমরা বলে থাকি হচ্ছে হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, এখন মেইন ভার্ব জিনিসটা কি, মেইন ভার্ব হচ্ছে মানে হেল্পিং আর মেইন ভার্ব কি, একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের অংশটা যদি একাধিক ভার্ব থাকে, মানে একাধিক শব্দ থাকে আর কি, তাহলে প্রথম যে শব্দটা সেটাকে আমরা হেল্পিং ভার্ব বলি, এবং দ্বিতীয় যে শব্দটা সেটাকে আমরা মেইন ভার্ব বলি, সোজা কথায়। ঠিক আছে, আমি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি না, আমি সহজ কথায় সবাই যাতে বুঝতে পারে সেভাবে বলছি। এবার দেখো, আমরা জানি যে অক্সিলারি ভার্ব জেনারেলি 3 রকমের হয়, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, এবং একটা হচ্ছে ডু ভার্ব। ঠিক আছে, এবার এই যে ডু ভার্বটা, এই ডু ভার্বটা আমরা মানে মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আহ, ধরো কোথাও বলা হলো যে আই অ্যাম ডুইং দিস, আই অ্যাম ডুইং দিস। ঠিক আছে, তো এখানে দেখো অ্যামটা অক্সিলারি, ডুইংটা হচ্ছে মেইন ভার্ব। আবার যদি এরকম বলা হয় যে ডু ইউ নো হিম, এখানে দেখো ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নোটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে ডু মেইন ভার্ব হিসেবেও কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। আবার এই যে ক্যান দেখতে পাচ্ছি, ক্যানটাও কিন্তু কি করে, ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি হিসেবে কাজ করে। মানে মোডাল কি, মোডাল হচ্ছে এক ধরনের ভার্ব যেটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে আর কি। যেমন ধরো কোথাও বলা হলো যে আই ক্যান ডু দিস। ঠিক আছে, এখানে দেখো ডু হচ্ছে মেইন ভার্ব, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে কেন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, ডু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, দুটোই করতে পারে। তাহলে কোনটাকে আমরা নেব? তবে এখানে অনেকে অনেক রকম এক্সপ্লেনেশন দিচ্ছে এটার বিষয়, কিন্তু পিএসসি যা বললো সেটাই ফাইনাল আমরা জানি। আমার এখানে এক্সপ্লেনেশনটা হচ্ছে ডু মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দু রকম হিসেবেই কাজ করতে পারে,
কিন্তু ক্যান শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবেই কাজ করে সাধারণত, শুধুমাত্র অক্সিলারি, মানে একদম রেয়ারেস্ট কিছু কেসেস আছে যেখানে ক্যানকে মেন ভার্ব হিসেবে কাজ করানো যায়, কিন্তু ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, শুধু অক্সিলারি মানে মোডাল অক্সিলারি হিসেবে কাজ করে, ঠিক আছে। আর ডু কি করে, ডু অক্সিলারি হিসেবে কাজ করতে পারে, মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো সেই সেন্স থেকে আমরা ক্যানটাকে এখানে সঠিক উত্তর বলে ধরতে পারি। এবার আবার বলছি, অনেকের এখানে অনেক রকম এক্সপ্লেনেশন রয়েছে, পিএসসি এটা মানে এখানে কোনটা নেবে সেটা পিএসসির উপর নির্ভর করছে, আমার মোটেই জানা নেই সেটা, ঠিক আছে। পরের প্রশ্নে আসি। বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড, এখানে দেখো দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে, দুটো সেন্টেন্স দিয়ে বলছে যে এটা একেবারেই মানে যারা ওই যে বললাম পিএসসি এসপিরিয়েন্ট তাদের জন্য একদম নতুন ধরনের প্রশ্ন, যে দুটো সেন্টেন্সের মধ্যে দেখো দুটো শব্দ মার্কিং করে দিয়েছে, এখানে একটা কন্ট্রোল, এখানে হচ্ছে হ্যাভ। বলছে এই চারটি শব্দের মধ্যে কোন শব্দটা কন্ট্রোল এবং হ্যাভ দুটোকেই রিপ্লেস করতে পারে সঠিকভাবে। এবার এখানে একটা বিষয় হচ্ছে কি, যে মানে তুমি মানে এখানে এটা এটা সলভ করবার উপায় হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সকে ধরে নাও, যে কোনো একটা সেন্টেন্সকে ধরে এটাকে সলভ করো। যদি প্রথম সেন্টেন্সটাকে ধরি, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, কন্ট্রোল করার চেষ্টা করছে, সেখানে আমরা চেকও হতে পারে, আবার ব্লেমও হতে পারে যে ক্রাউডকে ব্লেম করছে, আবার কন্টেনও হতে পারে, ঠিক আছে। কন্টেন মানে কি, কন্টেন মানে আটকে রাখা, ক্রাউডটাকে এক জায়গায় আটকে রাখার চেষ্টা করছে, তিনটেই হতে পারে। তাহলে প্রথম সেন্টেন্সটা ধরে দেখলে তাহলে হবে না, দ্বিতীয় সেন্টেন্সটা ধরে দেখো, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, এখানে কোনটা হতে পারে, একমাত্র কন্টেন্ট হতে পারে, মানে জাঙ্ক ফুডের মধ্যে থাকে হচ্ছে হাই লেভেল অফ হার্মফুল কেমিক্যালস, তাই জন্য কন্টেন্টটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, যেহেতু এটা দুটোর সাথেই যাচ্ছে। ওকে, এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই। পরের প্রশ্নে আসি। ৩ নম্বরে বলছে হু ইজ এ সেফোলজিস্ট। দেখো সেফোলজিস্ট, প্রথম কথা হচ্ছে সেফোলজিস্ট কাদের বলে, যারা ইলেকশন এবং ইলেকশনের যে ফলাফল সেই সব বিশেষজ্ঞ যারা, তাদেরকে বলে সেফোলজিস্ট। এবার ধরো এই প্রশ্নটার উত্তর জানা নেই, কিভাবে অপশন এলিমিনেশনের মাধ্যমে করবে দেখো। এখানে কি বলছে, নিউরোসাইকোলজি, এখানে বলছে অ্যাস্ট্রোফিজিক্স, এখানে বলছে ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস। এই যে তিনটে অপশন আছে, তিনটেই দেখো একদম মানে একদম মানে টেকনিক্যাল কিছু বিষয়, টেকনিক্যাল পড়াশোনার বিষয়। একমাত্র ইন্টারেস্টিং অপশন এবং যেটা অন্যদের থেকে একটু আলাদা অপশন, সেইটা হচ্ছে একমাত্র অপশন এ। সুতরাং এই অপশনটাকে আমরা বাঁচতে পারি, মানে যখন আমাদের হাতে আর কিছু নেই, আর কোনো উপায় নেই, তখন আমরা এইভাবে অপশন এলিমিনেশনের প্রসেসটা জানবো আর কি, মানে অপশন এলিমিনেশনটা ভাববো, ঠিক আছে। পরেরটায় আসি। পরেরটা দেখো, এটা একটা বেশ কঠিন শব্দ দিয়েছে, এটা মানে মোটামুটি মানে যাদের ইংরেজির খুব ভালো জ্ঞান রয়েছে তাদের ক্ষেত্রেও এই শব্দটা তারা পারেনি, সেটা ক্লিয়ার পয়েন্ট। ক্লিয়ার পয়েন্ট কথাটা হচ্ছে এটা কিন্তু মানে সবসময় যেটা বলি যে একটু সাহিত্য পড়ার অভ্যাস যদি থাকে, মানে প্রফেসর শঙ্কুর একটা গল্পে একদম প্রথম সেন্টেন্সে ক্লিয়ার পয়েন্ট শব্দটা আসে, ঠিক আছে। তো কেউ যদি পড়ে থাকে সেটা, তাহলে সে এটা করে আসতে পারবে। ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার, আর পয়েন্ট মানে হচ্ছে এটা ভিউ থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার, এটা হচ্ছে ভিউ, মানে পরিষ্কার যে দেখতে পায়, পরিষ্কার কি দেখতে পায়, ভবিষ্যৎ দেখতে পায়, সেটা হচ্ছে ক্লিয়ার পয়েন্ট। তো ক্লিয়ার পয়েন্ট কোনটা হবে, অ্যাস্ট্রোলজার। এখানেও দেখো একটা জিনিস দেখো, যদি তোমার জানা না থাকতো, দেখো অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট, অ্যাস্ট্রোনট, তিনটে দেখো একদম কাছাকাছি জিনিস, একদম কাছাকাছি বিজ্ঞান ভিত্তিক বিষয়, তিনটেই। একমাত্র আলাদা কোন অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। সুতরাং আমরা এইটাকেই মানে এইটা ওই বারবার বলছি তাদের জন্য, শুধুমাত্র যাদের ক্ষেত্রে মানে পরীক্ষা হলে গিয়ে মোটো থাকে যে আমি বেশি করে অ্যাটেম্প্ট করব এবং ওই রিস্ক খাতে ইস্ক, তো তাদের জন্য এটা শুধুমাত্র, বাকিদের জন্য কিন্তু নয়, এই পদ্ধতির কথা বলছি এটা। পরেরটা আছে আইডেন্টিফাই দ্য মুড। মুড করতে বলছে, দেখো মুড আমরা জেনারেলি করে যাই না কেউ, কিন্তু এখানে মুড থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, তো এটা একটু কায়দা করে করতে হবে। যেমন ধরো এখানে অপশন এলিমিনেশনের মাধ্যমে করতে হবে, বলছে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, আমি যদি পারতাম আমি সেখানে নিশ্চয়ই যেতাম, মানে আমি আমি যদি পারি সেখানে নিশ্চয়ই যাবো। এখানে দেখো প্রথমে ইন্টারোগেটিভটাকে আমরা বাদ দেবো, কেন, ইন্টারোগেটিভ কখনোই কোয়েশ্চেন থাকলে ইম্পারেটিভকে বাদ দেবো, কেন ইম্পারেটিভকে বাদ দেবো, তার কারণ হচ্ছে এখানে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় ইম্পারেটিভের ক্ষেত্রে, কারণ আমরা সেন্টেন্সের ক্ষেত্রে করেছি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো সব করেছি, তো এই দুটি বাদ চলে গেল। আচ্ছা, ইন্ডিকেটিভ কাকে বলে, যেগুলোকে আমরা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি সেগুলোকে ইন্ডিকেটিভ বলে, তো সেটাও এখানে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সাবজাংটিভ কোনটা, সাবজাংটিভ হচ্ছে যে যেটার ক্ষেত্রে আমরা কোনো কোনো হাইপোথেটিক্যাল কোনো কথাবার্তা বলি, বা এটা হতে পারে এরকম কোনো সম্ভাবনার কথা বলি, সেই ধরনের জিনিসগুলো হচ্ছে সাবজাংটিভ মোড। এখানে সাধারণত মানে কোনো মানে ক্লজ দিয়ে আর কি, ক্লজ মানে যেটা হচ্ছে আমাদের মেন ক্লজ নয়, সাবঅর্ডিনেট ক্লজ, মানে প্রিন্সিপাল ক্লজ নয়, সাবঅর্ডিনেট ক্লজ যেখানে থাকে আর কি,
সেই সব জায়গায় আমরা সাবজাংটিভ মোড হিসেবে সেটাকে ধরে থাকি। সহজ কথা, দেখো এটার এক্সপ্লেনেশন অনেক রয়েছে, টেকনিক্যাল এক্সপ্লেনেশন অনেক রয়েছে, আমি সেগুলো এখন মানে বোঝাতে যাচ্ছি না। ঠিক আছে, আমি একদম সহজ কথায় বলছি। তো সেই জন্য সাবজাংটিভ মোড হবে আমাদের এখানে সঠিক উত্তর। অপশন এলিমিনেশনের মাধ্যমে আমরা করছি। তারপর 6 নম্বর আছে, দেখো 6 নম্বরে আমরা অভ্যস্ত কিসে, আমরা অভ্যস্ত হচ্ছে যে মানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা বা দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছে, এখানে একটা প্রশ্নের মধ্যে 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছে, যেটা এসএসসির মতো প্রশ্ন আর কি। তো এখানে দেখো যে কোনো একটাকে ধরে আমাদের করতে হবে। প্রথমে যদি টেকিংটা ধরে করি, আইএনজি ভার্ব প্লাস আইএনজি যখন থাকে তখন আমরা জানি যে তার আগে কি কি হতে পারে। তার আগে ইনো হতে পারে, প্রথম অপশনগুলো দেখি, ইনো হতে পারে, অনো হতে পারে, ফরও হতে পারে। তাহলে আমরা কি করে বুঝবো? তাহলে এইটাও টেকিং ড্যাশ ফ্রেঞ্চ, এটা না দেখে আমরা যেটা সহজ হবে সেটা হচ্ছে অপ্টকে দেখা। অপ্ট হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে V1, ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্মের আগে কি হয়, টু হয়। ঠিক আছে, এখানে দেখো ভার্বের 3 নম্বর যে ব্ল্যাঙ্ক গুলো রয়েছে সেখানে ভার্বের মানে অপ্টের আগে একমাত্র একটা অপশনই আছে, হচ্ছে টু। সুতরাং অপশন এ হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টিট। আর কেউ যদি এ করে থাকো মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করে থাকো তাহলে জানবে যে অপ্টের পরে ফর যে প্রিপোজিশনটি এটাই জেনারেলি হয়ে থাকে। পরের প্রশ্নটা তো সেম জিনিস, 4টে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, একই রকমের অবস্থা। দেখো এখানেও যে কোনো একটাকে ধরে করতে হবে। ধরো যদি আমরা হ্যাজকে ধরে করি, আমরা কি জানি যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো যখন থাকে, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো যখন থাকে তখন জেনারেলি সেটা কোন টেন্সে হয় না, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার পারফেক্ট টেন্স, এবং তার সাথে V3 থাকে। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে দেখো কোথায় V3 আছে। এখানে দেখো প্রথম অপশনে V3 নেই, দ্বিতীয়টা তো প্রথম যেটা আছে সেটাই V3 নেই। এখানে দেখো V3 আছে, বিন। বিনটা হচ্ছে কিসের, বি এর V3 হচ্ছে বিন। ফোর্থ এটাতেও V3 নেই। তাহলে বাদবাকিগুলো দেখার দরকার নেই। অপশন সিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? আম তারপর আরেকটা জিনিস দেখো করতে পারো, সেটা হচ্ছে দেখো এখানে ইন আছে। হুম? তো আমরা জানি যে কি ইন, ফর এগুলো যদি থাকে তারপরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো সেকেন্ড অপশনটাও দেখতে পারো, এখানে ওভারসিন আছে, এখানে ওভারস আছে, এখানে ওভারসিইং আছে, এখানে ওভারসি আছে। সেদিক থেকেও দেখতে গেলে এই অপশনটা সঠিক হবে। ঠিক আছে? যেকোনো ভাবে করতে পারো। আ তারপরেরটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 8, এখানে আছে চাইল্ড। এটার মানে এটায় বেশি কিছু বলার নেই। বলছে এটার অ্যান্টোনিম কি হবে? স্কোল্ড, চেস্টাইজ, অ্যারেইন সবকটার খুব কাছাকাছি মানে, সেগুলো হচ্ছে বকবকি করা বা কারোর উপর ক্ষুব্ধ হওয়া। আর এটারও মানে সেরকম, মানে এই চাইল্ড যেটা সেটার মানেও তাই। সুতরাং একমাত্র যেটা অপোজিট হবে সেটা হচ্ছে প্রেইজ। ঠিক আছে? তারপরেরটায় আসি। vocabs বেসড বেশ কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে এটা একটা। আচ্ছা, ৯ এসছে হচ্ছে একটা প্রভাব থেকে। আমি সবসময় প্রভাবের কথা বলি যে প্রভাব, ইডিয়াম এগুলো সবসময় করতে হবে হচ্ছে মানে অতিরিক্ত মুখস্থ না করে একটুখানি আ মানে আক্ষরিক অর্থগুলো থেকে মনে রাখতে হবে একটু গল্পের মতো করে। এগুলো আমি আমি চেষ্টা করব আমার ক্লাসেও সবসময় এগুলো আমি ভয়েস রেকর্ডিং করে দিয়ে দিই যে যাতে করে মনে থাকে আরকি গল্পের মতো করে। আমি চেষ্টা করব তোমাদের একটা ভিডিও করে দেওয়ার, যাতে করে ইডিয়াম, প্রভাব কিভাবে পড়বে খুব বেশি মুখস্থ না করে সেটার একটা ধারণা তৈরি হয়ে যায়। দেখো এখানে বলছে যে ইট ইজ বেস্ট নট টু ডিলে। দেরি করা উচিত নয়। সিন্স তার কারণ কি? তার কারণ হচ্ছে দেরি করা উচিত নয় কেন? আ এই অপশনগুলো দেখো। বেগার্স কান্ট বি চুজার্স। বেগার্স কান্ট বি চুজার্স মানে, বেগার্স মানে ভিক্ষুক। তারা চুজার হলে হবে না। মানে যার কাছে কিছু নেই তার 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 মানে তার হাতের কাছে যেটা আছে সেটাই বেছে নিতে হবে। তার সঙ্গে দেখো এটা যাচ্ছে না। আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, মানে নাচ না জানলে উঠোন বাঁকা যেটাকে বলি। ব্যাড ওয়ার্কম্যান মানে যে কাজকর্ম খারাপ পারে সে তার টুলস মানে তার যন্ত্রপাতিকে দোষারোপ করে। অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, যুদ্ধ এবং ভালোবাসায় সব ঠিক। এর কোনটাই যাচ্ছে না। আ স্টিচ ইন টাইম সেভস নাইন। স্টিচ মানে সঠিক সময়ে যদি মেরামতি করা হয় তাহলে সেভস নাইন, মানে টাইমের সাথে 9 টাকে অ্যাকচুয়ালি রাইম করার জন্য ব্যবহার করা হয়। মানে সঠিক সময়ে যদি এটাকে মানে কোনো জিনিসকে রিপেয়ার করা হয় বা সঠিক সময়ে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে শেষ মুহূর্তে গিয়ে ঝামেলায় পড়তে হয় না আরকি, সোজা কথায়। ঠিক আছে? দেখো আক্ষরিক অর্থ থেকেই সবকটা বোঝা যাচ্ছে তার মানে কি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে আমার সঠিক উত্তর। দেরি করা উচিত নয়, কারণ সঠিক সময়ে সবকিছু করলে তাহলে আর শেষে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে বিপদে পড়তে হয় না। আ পরেরটা বলছে আ দেখো সাইড। এই সাইড দিয়ে, এটা আমি সবসময় বলি যে সাইড দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো সবসময় একটু পড়ে রাখতে হবে। সাইড মানে হত্যা করা। কাউকে হত্যা করা। এখানে বলছে কিলিং দ্য কিং, রাজাকে হত্যা করা। রাজাকে হত্যা করা এখানে কোনটা হবে? একটা দিয়েছে হোমিসাইড, রেজিসাইড, প্যারিসাইড, ফ্র্যাট্রিসাইড।
আমাদের আ সংস্কৃত ভাষা সেখানে লাতিন ভাষার সাথে বেশ কিছু অদ্ভুত রকমের সাদৃশ্য রয়েছে। যেমন লাতিনে রেজ, আর-ই-জি রেজ মানে হচ্ছে এটা উচ্চারণ হয় রেজ। আ যেখান থেকে সংস্কৃতে যেটা বলা হয় রাজা। ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারো। মানে শব্দ এত মুখস্থ করা তো সম্ভব না। এইভাবে একটুখানি আম কানেক্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে? তো রেজ এখান থেকে সংস্কৃত আমরা যেটাকে রাজা বলি আরকি বাংলায় সেখান থেকে এসেছে রাজা। তো রাজাকে হত্যা করা, সাইড মানে হত্যা করা। রাজাকে হত্যা করা সেটা হচ্ছে রেজিসাইড। ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর। এবার বাকিগুলো কি হোমিসাইড মানে হত্যা করা কাউকে। আ প্যারিসাইড হচ্ছে আ মানে পি-এ-আর পার থেকে পেরেন্টস মনে রাখতে পারো। পেরেন্টসদের কাউকে বাবা-মা বা আত্মীয়স্বজন কাউকে হত্যা করা সেটা হচ্ছে প্যারিসাইড। ফ্র্যাট্রিসাইড হচ্ছে ফ্র্যাটার্নিটি হিসেবে মানে ফ্র্যাটার্নিটি মানে কি আমরা সৌভ্রাতৃত্ব বলি। মানে ভাইকে হত্যা করা সেটা হচ্ছে ফ্র্যাট্রিসাইড। ঠিক আছে? তো এরকম অনেক আছে প্যাট্রিসাইড আছে। প্যাট্রিসাইড আছে। ঠিক আছে? আ ম্যাট্রিসাইড এর আছে। এরকম সবকটা শব্দ ধরে একটু মানে ওর সাথে কানেক্ট করে মনে রাখতে হবে। সাইড গুলো কিন্তু ভীষণভাবে পরীক্ষায় আসে। এটা কিন্তু একটু দেখে নিতে হবে। বিশেষ করে ইম্পোর্টেন্ট যেগুলো আছে সাইড এর মধ্যে সেগুলো। আচ্ছা তারপর হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। দেখো অ্যাডজাঙ্ক্ট মানে এখানে জাঙ্কড পাচ্ছি। জাঙ্কড মানে হচ্ছে সেখান থেকে জাংশন আসে। জাংশন আসে। জাংশন মানে কি দেখে অনেক জাংশন স্টেশন থাকে। যেমন আমার বাড়ির কাছে যে স্টেশন তার নাম ব্যান্ডেল জাংশন। তো এই জাংশন মানে কি? জাংশন মানে হচ্ছে যে অনেকগুলো জিনিস এসে যেখানে জয়েন করে সেটাকে বলে জাংশন। ঠিক আছে? সেইটা হচ্ছে মানে জাঙ্কড আরকি। তো জাঙ্কড মানে কি? কোন জিনিস একটার সাথে আরেকটা জয়েন করা, যুক্ত হওয়া। তো যুক্ত হওয়া এখানে কোনটা বোঝাচ্ছে? একমাত্র অ্যাডিশনাল। অ্যাডিশনাল হচ্ছে যুক্ত হওয়া বা জয়েন করা। ঠিক আছে? মানে অতিরিক্ত আরকি। অতিরিক্ত কোনো কিছু যদি তার সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিশনাল। তো এইখান থেকে করতে পারো সেটা হচ্ছে অ্যাডিশনাল। যেকোনো শব্দ আমি বারবার বলি যেকোনো শব্দ যখন পড়বে বা মনে রাখবে তখন সেগুলোর সাথে সবসময় কিছু না কিছু একটু কানেক্ট করে মনে রাখার চেষ্টা করবে তাতে করে সুবিধা হবে। তুমি যদি একদম সেই রট লার্নিং যেটাকে বলে মানে মানে একেবারে দলে মুখস্থ করা যেটা, সেটা করলে কি হবে মানে আম কিছুদিন পরে দেখবে যে সেটা আর মেমোরিতে স্টোর করে রাখতে পারছো না। কারণ আমাদের মেমোরি তো চাইলেই একটা ডিলিট করে আরেকটা ঢুকিয়ে দিতে পারি না ফোন বা কম্পিউটারের মতো। সুতরাং আমাদের মাথায় না চাইলেও অনেক কিছু থেকে যায়। তো সেই কারণে আরকি এগুলো যাতে করে খুব বেশি মনে রাখতে না হয় তার থেকে বরং কানেক্ট করতে সুবিধা হয় সেভাবে একটু করতে পারো। আচ্ছা তারপরে এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে মানে একটা কাইন্ড অফ রিজনিং আরকি। অড ওয়ান আউট করতে বলছে পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এবার এখানে আ ২ রকম অপশন বেরিয়ে আসছে। একটা হচ্ছে ওয়াটার বডি, একটা হচ্ছে স্ট্রিম। কেন? কারণ পন্ড, লেক এবং স্ট্রিম সবকটাই হচ্ছে ওয়াটার বডির অন্তর্ভুক্ত। ঠিক আছে? মানে ওয়াটার বডি ছাতার তলায় পন্ড রয়েছে, লেক রয়েছে, স্ট্রিম রয়েছে। তো সেই হিসাবে ওয়াটার বডি হতে পারে। আবার এই পন্ড, ওয়াটার বডি এবং লেক সবকটাই হচ্ছে জলাশয় সম্পর্কিত। কিন্তু স্ট্রিম এই শব্দটার কিন্তু নদী ছাড়াও আরো মানে আছে। যেমন ধরো ভিডিও স্ট্রিমিং বলা হয়। প্রবাহ। ঠিক আছে? তো সেই অর্থ স্ট্রিম ব্যবহার করা হয়। তো সেদিক থেকে দেখতে গেলে স্ট্রিমের যেহেতু অন্য মানেও আছে, সেই থেকে স্ট্রিমও হতে পারে। সুতরাং কোনটা হবে এটা পুরোপুরি পিএসসির উপর নির্ভর করছে। তবে আমার আ আ যেটা মানে আমি যেটা চুজ করব আরকি সেটা হচ্ছে ওয়াটার বডি। ঠিক আছে? যেহেতু আমরা ওই হিসেবে দেখছি যে ওয়াটার বডির আন্ডারে মানে ওয়াটার বডি ছাতার তলায় পন্ড, লেক, স্ট্রিম সব চলে আসছে। পরেরটায় যাই ১৩ নম্বর সেটা হচ্ছে ইডিয়াম আবার এসছে একটা সেটা হচ্ছে যে বলছে ইউ শুড রিভিউ একদম সোজা এসেছে এটা। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। কোন ডিসিশন নেওয়ার আগে ভালো করে অপশনগুলো একটু যাচাই করে দেখে নেওয়া উচিত। পরিষ্কার বোঝা যাচ্ছে যে লুক বিফোর ইউ লিপ। মানে ওই আক্ষরিক অর্থে মনে রাখা লিপ মানে ঝাঁপ দেওয়া, লুক মানে দেখা। ঝাঁপ দেওয়ার আগে একবার দেখে নেওয়া উচিত। মানে কোথায় ঝাঁপ দিচ্ছে, কি করতে যাচ্ছি সেটা ভালো করে আগে বিশ্লেষণ করে নেওয়াটা উচিত। ঠিক আছে? বাকিগুলো আর এখানে সেভাবে বলছি না। আম তোমরা সবাই জানো এগুলো। মানে আক্ষরিক অর্থটা একটু বলে দিই যে কিভাবে আক্ষরিক অর্থ? যেমন ধরো বলা আছে সিট অন দ্য ফেন্স। সিট অন দ্য ফেন্স মানে বেড়ার মধ্যে বসে থাকা। হোয়াট ইস বেড়ার মধ্যে বসে থাকা? বেড়ার মধ্যে বা পাঁচিলে বসে থাকা যেটাকে বলি। মানে তুমি পাঁচিলের এপাশেও গেলে না, এপাশেও গেলে না। মানে কারোর পক্ষ নিলে না। তুমি এতে বসে দেখলে আরকি। মানে ইলেকশনের আগে দেখবে যেরকমটা হয়, যখন বুঝতে পারছে না কেউ এ জিতবে না ও জিতবে, তখন মোটামুটি অনেকে থাকে যারা পাঁচিলে বসে দেখে। যে তারপরে যে জেতে তার দিকে ঝাঁপটা দেয় আরকি। তো এরকম হচ্ছে সিট অন দ্য ফেন্স। তো এইভাবে মানে যেটা বলছিলাম আরকি যে আক্ষরিক অর্থে মনে রাখা এইভাবে দেখে রাখতে পারো। ঠিক আছে? এখানে সঠিক উত্তর কোনটা হবে? লুক বিফোর ইউ লিভ। তুমি সব ইডিয়ম, সব প্রভার্বেরই দেখবে এরকম আক্ষরিক অর্থ দিয়ে তুমি মনে রাখতে পারছো, একটু নিজের মতো করে এগুলোকে বানিয়ে নিতে হবে। আচ্ছা। তারপরে আসছে হচ্ছে আম আ এগুলোর সাথে বলছে কোনটি ইনকারেক্ট পেয়ার? কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট, ব্লাড রিলেটেড ডিজিজ, হেমাটোলজিস্ট, ডিজিজ অফ দ্য স্টমাক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, অনকোলজিস্ট।
তো এখানে দেখো অনেকেই মানে ভেবেছে যে সবকটাই তো ঠিক, ভুল কোনটা? কোনটাই ভুল নয়। কিন্তু এখানে দেখো একটা জিনিস, যে ইউরোলজিস্ট যারা তারা যদিও কিডনি ডিজিজ দেখেন, কিন্তু কিডনি ডিজিজ অ্যাকচুয়ালি যারা বিশেষজ্ঞ তাদের বলা হয় নেফ্রোলজিস্ট। ঠিক আছে? সেইজন্য এইটা হচ্ছে আমাদের ইনকারেক্ট পেয়ার। অপশন এ যেটা, সেটা হচ্ছে আমাদের একমাত্র ইনকারেক্ট পেয়ার। আ তারপর ১৫ নম্বরটা, one should dash one's আ আ one should dash one's studies with utmost seriousness। দেখো এখানে ৪ টে বানান দিয়েছে, ৪ টের মধ্যে আমাদের সঠিকটা বেছে নিতে হবে। আ আমি সবসময় বলি যে বানানের ক্ষেত্রে দেখো কোনো নির্দিষ্ট নিয়মকানুন মনে রেখে বা বানান মুখস্থ করে এভাবে হয় না। তুমি কত বানান মুখস্থ করবে? এটা সম্ভব না কখনো। তার থেকে বরং যদি পড়ার অভ্যাসটা গড়ে ওঠে তাহলে কি হবে? একটা চোখ সেট হয়ে যায় বানানের প্রতি। যে বানানটা দেখলেই বোঝা যায় যে এই শব্দটা তাহলে হবে। ঠিক আছে? মানে অনেক সময় দেখবে যে আমি ছোটবেলায় যেটা করতাম, যে কোনো বানান মনে পড়ছে না, সেটা আমি ভুল বানান, ঠিক বানান সবকটা, মানে যতগুলো অপশন হতে পারে সবকটা আমি লিখে দেখে নিলাম। দেখলে হলো আমার চোখে কোনটা ভাল লাগছে, মানে আমার চোখে কোনটা সেট করছে। আমি সেটাকে চুজ করলাম। ঠিক আছে? তো এই চোখ সেটটা হওয়াটা ভীষণভাবে জরুরি। এখানে যেটা হবে PURSUE, পারসিউ। আ তারপর আসি ১৬ নম্বরে। এখানে আছে হচ্ছে একটা ইনডিরেক্ট স্পিচ এ নিয়ে যেতে বলছে। দেখো ইনডিরেক্ট স্পিচ এ নিয়ে গেলে কি হবে? বলছে হি সেইড, "I will go there tomorrow." সে বলল যে আমি কালকে সেখানে যাবো। তো হি সেইড এখানে আমরা প্রথমত আম মানে হি সেইডটা তো হি সেইডই থাকে। তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়? দ্যাট বসে। ঠিক আছে? সবকটা অপশনে হি সেইড দ্যাট ইত্যাদি রয়েছে। আইটা কি হয়ে যাবে? আইটা এই সাবজেক্ট অনুযায়ী হয় হি, তাহলে আইটা হি হয়ে যাবে। তাহলে এই অপশনটা ১ম এ বাদ চলে গেল। এখানে আই আছে। বাকি অপশনগুলোতে হি আছে। ঠিক আছে? এবার উইল থাকলে কি হবে? বাইরে যেহেতু পাস্ট টেন্স আছে, সেজন্য উইলটা চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাবে, উড হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে উইল আছে, এটা তো ১ম এই বাদ গেছে। এখানে শ্যাল আছে, এটাও বাদ। এখানে উইল আছে, এটাও বাদ। এখানে উড আছে, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে? আমি সবসময় স্টুডেন্টদের যেটা বলি যে, যখন হাতে সময় কম থাকবে তখন এত কিছু দেখার প্রয়োজন নেই। মানে পুরো সলভ করাটার ইত্যাদি কোনো প্রয়োজন নেই। জাস্ট ভার্ব ধরে দেখো। ভার্ব ধরে বা সাবজেক্ট ধরে দেখো যে কোথায় কোনটা সঠিক হচ্ছে বা কোথায় কোনটা ভুল হচ্ছে। কিরকম? দেখো এখানে উইল আছে, আমি পরিষ্কার বুঝতে পারছি উইলটা would হবে। কোথায় would ছাড়া অন্য কিছু আছে সেগুলোকে বাদ দিয়ে দাও, যেখানে would আছে সেটাকে সঠিক উত্তর করে দাও। ঠিক আছে? কিন্তু সময় থাকলে একটু ভেবেচিন্তে দেখো। সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ এরকম ভাবেই করো। ওকে? তো এইটা হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। আচ্ছা। আ তারপর নাম্বার 17, ভাইকেরিয়াস আছে। দেখো এটা একদম মানে আম মানে পড়া না থাকলে এটা পারাটা খুব মুশকিল। সুতরাং এখানে এক্সপ্লেনেশন এর কোনো জায়গা নেই। এখানে ইনডিরেক্ট হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? এটার নিয়ারেস্ট ইন মিনিং চাইছে। নিয়ারেস্ট ইন মিনিং হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা। তারপর আ ১৮ নম্বরটা বলছে এটার আম সেন্টেন্স টু অ্যাক্টিভ ভয়েস, মানে আম এখানে অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ করতে বলার কথা ছিল। ওরা এখানে বলেছে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে। ঠিক আছে? তো ভয়ংকর প্রশ্ন। যাই হোক, তো আমাদের বুঝতে পারছি আমরা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে ইনডিরেক্ট এ আছে, আমাদের ডিরেক্ট এ নিয়ে যেতে হবে। ডিরেক্ট স্পিচ এ নিয়ে যেতে হবে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। আমার মেয়ে সে আ মানে ইংলিশের বদলে হিস্ট্রিকে প্রেফার করল। আচ্ছা, এখানেও সেই ওই সেম জিনিস। মানে একটু দেখে নেওয়া, আ যে মানে যেকোনো একটাকে দেখে, যেকোনো একটা ভার্বকে দেখে আইডেন্টিফাই করে নেওয়া। দেখো ১ম কথা, এখানে এক্সপ্রেসড আছে, মানে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। ঠিক আছে? এখানে কি টেন্সে দিয়েছে? প্রেজেন্ট টেন্সে। বাদ চলে গেল। এখানে সেইড আছে, এটা হতে পারে, তার মানে পাস্ট টেন্সে আছে। এখানে টেলস আছে, প্রেজেন্ট টেন্স, বাদ চলে গেল। এখানে টোল্ড আছে, পাস্ট টেন্স, এটাও হতে পারে। তাহলে সেইড হবে না টোল্ড হবে? কোনটা হবে? দেখো টোল্ড হচ্ছে যেটা, মানে এটা অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে যে আ মানে এর সাথে একটা অবজেক্ট লাগে আরকি। ঠিক আছে? মানে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। কাকে বলল? আমার মেয়ে বলল, কাকে বলল? তো সেটা এখানে যেহেতু কোথাও বলা নেই, এক্সপ্রেসড কাকে বলল, কি বলল সেটা কিছু বলা নেই। সুতরাং সেইটা হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে? সেইড এর সাথে কোনো অবজেক্ট লাগে না। ওকে? পুরো চেঞ্জ করার দরকারই নেই। অথবা আরেকটা যেটা আমি করতে বলি সবসময়, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে দিলে, যে এইখান থেকে মানে অপশন থেকে প্রশ্নে যাওয়া। হুম? মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার অনেক রকমের নিয়মকানুন আছে। অত নিয়মকানুন, কত নিয়মকানুন মাথায় রাখবে? তো সেইজন্য অপশন থেকে প্রশ্নে যাওয়া। মানে এই অপশনগুলো থেকে মিলিয়ে দেখা যে এইটার ন্যারেশন চেঞ্জ করলে এই প্রশ্নটা আসছে কিনা, বা এইটার ন্যারেশন চেঞ্জ করলে প্রশ্নটা আসছে কিনা, এইভাবে দেখেও করা যেতে পারে। আর আদারওয়াইজ যেটা বললাম, এই একটা শব্দ দেখে অপশন এলিমিনেশন এর মাধ্যমে করে দেওয়া ফটাফট। এসএসসির ক্ষেত্রে যেটা বিশেষভাবে প্রয়োজন হয়। ডব্লিউবিসিতে যদিও সময় বেশি থাকে, কিন্তু এইবার একটু মানে প্রশ্ন পড়তেই অনেকের সময় চলে গেছে। এই ধরনের ক্ষেত্র যদি হয় সেখানে আম সময় নিয়ে প্রশ্ন করাটা খুব মুশকিল। এতটা সলভ করা ন্যারেশন-ট্যারেশন এর ক্ষেত্রে বড় ন্যারেশন গুলো।
বলছে এখানে কোনটা সঠিক কোনটা ভুল, কোন সেন্টেন্সটা ঠিক কোন সেন্টেন্সটা ভুল। প্রথমটা আছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। পার্সোনাল আছে এখানে, পার্সোনাল দু জায়গাতেই পার্সোনাল আছে, পার্সোনাল একটু গন্ডগোল রয়েছে। ব্যাপারটা কি, পার্সোনাল অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স হচ্ছে নাউন, নাউনের আগে কি আছে, নাউনের আগে পার্সোনাল আছে, সুতরাং এটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। এবার এইখানে কি আছে দেখো, এইখানে দা পার্সোনালটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তার মানে এটা এটা হচ্ছে মানে এটা নাউন হিসেবে কাজ করবে। এবার এই পার্সোনালের যে নাউন ফর্ম সেটা হচ্ছে, দাঁড়াও সরি, পার্সোনাল। এটাকে আমরা অনেক সময় বলি না যে পুলিশ পার্সোনাল, সেইটা আর কি পার্সোনাল। তো এই পার্সোনালটা হচ্ছে একটা নাউন ফর্ম। তো সেই জন্য এইখানে যে এটা যেহেতু নাউন ফর্ম হিসেবে ব্যবহার করা হবে, এটা পার্সোনাল হবে না, এটা পার্সোনাল, ডাবল এন ইএল। ঠিক আছে, সুতরাং শুধুমাত্র আহ, 1 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ঠিক, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, 2 নম্বরটা কিন্তু ভুল। পরেরটায় আসি, 20 নম্বর। হুম, দেখো এইটা একটু মানে একটু হাটকে একটা প্রশ্ন দিয়েছে আর কি। এই ব্লগ, ভ্লগ এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে সেটা আমরা জানি না। ওয়েব ব্লগ, যেটা এই ওয়েব ব্লগের সংক্ষিপ্তকরণ হচ্ছে ব্লগ। ঠিক সেরকম ভাবে যেমন আমরা ভিডিও ব্লগ, সরি, ভিডিও ব্লগকে আমরা বলে থাকি হচ্ছে ভ্লগ। আমরা বিভিন্ন ভ্লগ দেখে থাকি, বিভিন্ন জনের ভ্লগার আমরা বলি, ঠিক আছে? ফুড ব্লগার বলি। তো এই ভ্লগার বা ব্লগ যেটা সেটা ভিডিও ব্লগ। ঠিক সেইভাবেই ব্লগ শব্দটা আবার এসছে হচ্ছে ওয়েব ব্লগ থেকে। ওয়েব ব্লগের সংক্ষিপ্তকরণ হচ্ছে ব্লগ। এগুলো এগুলো আমরা খুব কমজন জানি, কিন্তু দেখো এখানে অপশন এলিমিনেশনের মাধ্যমে কি করে করা যায়। ওয়েব ব্লগ, খুব কমন সেন্স বলে যে ওয়েব ব্লগ এটাকে সংক্ষেপে কখনোই ওয়েবটাকে বাদ দিয়ে ব্লগ বলা হবে না কখনোই। বা ওয়েব ব্লগার, ওয়েব ব্লগারটাকে, ব্লগ আর ব্লগার তো আলাদা জিনিস। যে ব্লগ করে তাকে ব্লগার বলা হয়। তো এই ওয়েব ব্লগার এটাও কখনো হবে না। ওয়েব ব্লগিং, ব্লগ করার প্রসেসটাকে ব্লগিং বলা হয়, তো ওয়েব ব্লগিং এটাও হবে না কখনো। ঠিক আছে, তো একমাত্র পড়ে থাকলে কি ওয়েব ব্লগ এটাই হতে পারে, মানে যেখানে ব্লগ শব্দটা সম্পূর্ণ নেই সেটাই হবে সঠিক উত্তর। এইভাবে আমরা আইডেন্টিফাইটা করতে পারি। আচ্ছা, তারপর 21 নম্বর সেই সেম জিনিস দিয়েছে যে এখানে এক্সুবারেন্ট দিয়েছে, এখানে ফেস্টিভ দিয়েছে। তো দুটোকেই রিপ্লেস করে যেকোনো একটা শব্দ দিয়ে দুটোকে রিপ্লেস করতে হবে। আম দেখো এটাও মানে এমন একটা জিনিস যে এটা শব্দগুলোর মানে যদি এক্সাক্টলি জানা না থাকে তাহলে হচ্ছে মুশকিল। আমরা ১ম এই দুটোকে বাদ দিতে পারি। এক্সাইটেবল, এক্সাইটিং, দুটো একই রকমের শব্দ, দুটোকে ১ম এ বাদ দিয়ে দিতে পারি। বাকি থাকছে কি এক্সরবিটেন্ট আর এভোলিয়েন্ট। এক্সরবিটেন্ট বা এভোলিয়েন্ট এটার দুটোর একটার যদি মানে কারো জানা থাকে তাহলে করে আসতে পারবে। আদারওয়াইজ ওই 50-50 ভগবানের নাম নিয়ে দাগিয়ে চলে আসতে হবে কেউ যদি রিস্ক নিতে চায়। আর রিস্ক নিতে না চাইলে ছেড়ে আসতে হবে। সঠিক উত্তর কোনটা হবে? এক্সুবেরেন্ট বা ফেস্টিভ, মানে মানে কি বলবো, ভীষণ একটা সেলিব্রেশন এর মধ্যে থাকে, সেটা হচ্ছে এপ্রিলিয়েন্ট। ঠিক আছে, তারপর 22 নম্বর। দেখো এখানে আম, আমরা অনেক সময় কি করি, ধরো কাউন্সেলিং করানো হচ্ছে কারোর, ঠিক আছে, মানে কেউ মানসিক অবসাদে ভুগছে, তার কাউন্সেলিং করানো হচ্ছে, এটা হচ্ছে কাউন্সেলিং। এটাকে আমরা অনেক সময় কি বলি, এবং এই কাউন্সেলিং যিনি করেন তাকে আমরা বলি হচ্ছে কাউন্সেলর। ঠিক আছে? এই কাউন্সিলরের সাথে আমরা মানে সেই কাউন্সিলর যিনি কাউন্সেলিং করছেন আরকি, তার গলায় শোনাচ্ছেন না থাকা সত্ত্বেও তাকে আমরা অনেক সময় কাউন্সিলর বলে দিই। ঠিক আছে? কাউন্সিলর মানে যারা আমাদের পাড়ায় আরকি ঘুরে টুরে বেড়ান, গাড়ি হাঁকিয়ে গলায় শোনাচ্ছেন পরে, তারা হচ্ছেন কাউন্সিলর। তো এই এরা হচ্ছেন কাউন্সিলর। আর যারা কাউন্সেল করছেন, অনেক সময় দেখবে যে বলা হয় যে রাজার বা কোনো একজন রাজা তার রাজপরিষদের কাউন্সেল, কাউন্সেল মানে হচ্ছে তার পারিষদ যারা, তাকে যারা পরামর্শ দেন তারা হচ্ছেন কাউন্সেল। এই কাউন্সেল হচ্ছে পরামর্শ, এবং যারা যারা কাউন্সেল দেন, যারা পরামর্শ দেন তাদেরকে বলে কাউন্সিলর। আর কাউন্সিলরটা হচ্ছে আলাদা জিনিস। কাউন্সিলর হচ্ছেন ওই যে বললাম। ঠিক আছে, তাহলে কাউন্সিল হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এগুলো একটু মানে উম, কিছুই না, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই। এগুলো যদি একটু সতর্ক থাকি আমরা যখন কোনো কিছু, মানে আমি সবসময় বলি যে রোজ অন্তত 1 পাতা 2 পাতা করে ইংরেজি পড়া প্রয়োজন, কোনো একটা বই থেকে বা যে কোনো জায়গা থেকে, নিজের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে। একটু যদি সতর্ক থাকি পড়ার সময় তাহলেই এটা হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, আহ এখানেও দেখো দিয়েছে হচ্ছে, বলছে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। পাংচুয়েশন দিয়ে করতে বলছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম ওয়াই হি ওয়াজন্ট ইন দ্য ক্লাস, পাংচুয়েশন দিয়ে করতে বলছে মানে সোজা কথায় কি বলতে চাইছে, সোজা কথায় বলতে চাইছে মানে এটা পাংচুয়েশন দিয়ে করো বলাটাই হচ্ছে ভুল। হুম, এই সেন্টেন্সে তো কোনো পাংচুয়েশনই বসবে না। পাংচুয়েশন দিয়ে করতে বলা মানে হচ্ছে যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের মধ্যেই পাংচুয়েশন বসানো, চেঞ্জ করা নয়।
চেঞ্জ করতে হলে সেখানে পাংচুয়েশন বসাতে বলা যায় না। তো ভুলভাল প্রশ্ন এটা। আমরা বুঝতে পারছি যে ন্যারেশন চেঞ্জ করতে হবে। মানে ন্যারেশন চেঞ্জটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে কোথাও বলছে ভয়েস চেঞ্জ করো, কোথাও বলছে পাংচুয়েশন করো। মানে ভুলভাল আরকি। যাই হোক, আম ওরা ভুল করলেও ওদের ভুলটা ভুল না, আমাদের ভুলটা ভুল। সেইজন্য আমাদের ভুলটাকে আমরা ঠিক করে নিতে হবে। I asked him why he wasn't in the class, ওই একই রকম অপশন থেকে প্রশ্নে যাও। ঠিক আছে? দেখো এখানে আম মানে why he wasn't, টা হচ্ছে সাবজেক্ট, wasn't টা হচ্ছে ভার্ব। এবার এটা দেখো why দিয়ে করছে মানে এটা এখানে যেটা আসবে সেটা হচ্ছে প্রশ্ন হবে। ঠিক আছে? এখানে যেটা এগুলো প্রশ্ন হবে। সবকটা দেখো কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক আছে। একটা সোজা জিনিস দেখো। প্রথম সেন্টেন্সটা দেখো, আমরা প্রশ্ন থাকলে কি হয় জানি? VSO মানে প্রথমে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। আর নরমাল সেন্টেন্সে SVO মানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট। এখানে দেখো এগুলো। অপশন এতে দেখো এখানে কোনো ভার্বই নেই। ওয়াই ইউ নট ইন ক্লাস, কোনো ভার্বই নেই। তাহলে এটা হবে না। এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় না, বাদ। এখানে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা হয় না, বাদ। এখানে দেখো প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়। এই যে VS, প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, সুতরাং অপশন ডিটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? এইভাবে আইডেন্টিফিকেশন গুলো করবে, তাতে করে অনেকটা সহজ হয়ে যাবে এগুলো। ওকে, যারা SSC পরীক্ষা দাও সেক্ষেত্রেও একই রকম ভাবে। 24 চলে এসো। এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমার গ্রুপে একটা ওই ৮০ ৮৫টা ৮১টা ফ্রেজাল ভার্বের একটা লিস্ট করে দেওয়া ছিল। চাইলে সেখান থেকে ওইগুলো কেউ পড়ে নিতে পারো। মানে ওর বাইরে খুব একটা যে আসে তেমনটা নয়। যদি চলে আসে আমাকে একটু গালাগাল করে দিও, আর কিছু না। ঠিক আছে? উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরোলি। আমাদের এই ম্যাটারটা দেখা উচিত থরোলি। কোনো ম্যাটার থরোলি দেখা মানে ভালোভাবে এক্সামিন করা। সেটা আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি সেটা হচ্ছে লুক ইনটু। ঠিক আছে? লুক ইনটু হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এখানে। মানে লুক ইনটু এবং তারপরে এটার জন্য মোর হচ্ছে মোর। ওটা দেখার দরকার নেই। যেকোনো একটা দেখে করলেই সেটা সবসময় সুবিধাজনক হবে। আবার সেই সেম জিনিস একই ধরনের ৪ টে প্রশ্ন দিয়েছে বিএসসি। যে এখানে সুটেবল, এখানে হচ্ছে অ্যারেঞ্জ। হ্যাঁ? তো আম আ মানে দুটোকে রিপ্লেস করে এখান থেকে যেকোনো একটা ওয়ার্ড দিয়ে দুটোকে রিপ্লেস করতে হবে। তো আমরা যেকোনো একটা সেন্টেন্সকে ধরে করতে পারি। যদি আমরা ধরো সুটেবল করি, যে নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব। তো সুটেবল এর ক্ষেত্রে এখানে আ গুডও হতে পারে, মানে গুডটা হওয়া উচিত নয়। তবে হতে পারে, চালিয়ে দেওয়া যেতে পারে। অ্যাপ্টও হতে পারে। অ্যাপ্ট হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে বলা হয়। অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে বলা হয় সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাপ্ট। সেটাও হতে পারে। ফিটও হতে পারে। ফিট ফর দ্য জব সেটাও হতে পারে। ক্রাইমটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না খুব একটা। ৩ টেই হতে পারে। যদি আমরা ১ নম্বর সেন্টেন্সটাকে দেখি। ওই যে বললাম যেকোনো একটা সেন্টেন্সকে দেখে করতে হবে। যদি ২ নম্বর সেন্টেন্সকে দেখি, ২ নম্বর বলছে অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। একটা সুটকেসের মধ্যে সবটাকে ধরাতে পারল না, সবটাকে অ্যারেঞ্জ করতে পারল না। তার মানে এখানে কি গুড, অ্যাপ্ট বা ক্রাইম কোনটা হবে না। এখানে কোনটা হবে? ফিট। একটা সুটকেসের মধ্যে সবটাকে ফিট করতে পারল না, সবটাকে ঢোকাতে পারল না। তাহলে এটাকে ধরে যদি করি তাহলে আমার ফিট হচ্ছে, মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? তো আমরা কি করলাম, আর আবার শেষে একবার বলি যে ডিপ্রেশনের কোনো জায়গা নেই। যদি কেউ 16 অ্যান্ড অ্যাবভ স্কোর করে থাকো সেটা দারুণ স্কোর এই কোয়েশ্চেন পেপারে। ঠিক আছে? মানে যারা একদম ডেডিকেটেড পিএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটা কিন্তু দারুণ স্কোর 16। আর কেউ যদি মোটামুটি ১২ থেকে ১৫ র মধ্যে স্কোর ঘোরাফেরা করে সেটাও খারাপ স্কোর কিন্তু মোটেই নয়। হ্যাঁ, অন্ততপক্ষে এই প্রশ্নের ক্ষেত্রে। আমি ওভারঅল সবটা বলছি না, কত কাট অফ যাবে ইত্যাদি এসব নিয়ে কেউ কোনো প্রশ্ন করো না প্লিজ। আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমি শুধুমাত্র ইংরেজির কথাটা বলছি। 16 ভালো স্কোর এবং ১২ থেকে ১৫ হচ্ছে আ নট ব্যাড। ঠিক আছে? কেউ যদি ১৬ র উপরে পেয়ে থাকো বা ২০ প্লাস পেয়ে থাকো তারা ১৬ র উপরে পেলে তো ভালোই। কেউ যদি ২০, ২১ বা তার বেশি পেয়ে থাকো আ তাদেরকে আমি মোটামুটি লেজেন্ডের তকমা দেব। ওকে, চলো। তাই মোটামুটি একটা আলোচনা করা গেল যে কিভাবে কি হতে পারে এবং কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। যখন কোনো উত্তর জানা না থাকবে তখন আমরা কিভাবে অ্যাপ্রোচটা রাখবো সেটা। আম ঠিক আছে? চলো। বাই সবাইকে। ভালো থেকো। আর আ মেইনসের জন্য প্রিপারেশন নিতে থাকো বা সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষা রয়েছে। সেগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। আর আমাদের যেটা বলে দিই যে আমাদের অবজেক্টিভ ব্যাচ, আমি এগুলো জেনারেলি বলি না কোনো পড়াশোনার ভিডিওতে। তবে একটুখানি বলে দিই যেহেতু একদম সামনেই এটা আসছে, অবজেক্টিভ ইংলিশের ব্যাচ পিএসসির সমস্ত পরীক্ষার জন্য প্লাস এসএসসি পরীক্ষা প্লাস পুলিশ এবং অন্যান্য যে পরীক্ষাগুলো সবগুলোর জন্য একটা কম্বাইন্ড ব্যাচ। কারণ এখন আলাদাভাবে ওই পিএসসির জন্য ইংরেজি পড়বো, এসএসসির জন্য ওরমভাবে হয় না আজকাল আর। এই ডব্লিউবিসিএস এর প্রশ্ন দেখেই বুঝতে পারছো। সামনে ক্লার্কশিপে ৩০ নম্বর ইংরেজি রয়েছে, এসএসসি পরীক্ষা-টরীক্ষা রয়েছে, পুলিশের পরীক্ষা। এই সমস্তগুলো সবকিছুর জন্য মানে মোট কথা অবজেক্টিভ ইংলিশের যে ব্যাচ সেটা আমাদের
জানুয়ারি 2024 থেকে শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? এবং এটার যে ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও সেটা আগামী রবিবার আসবে। আ সেটা দেখে নিও, যাদের কারো যদি মনে হয় যে অ্যাডমিশন নেওয়ার, তাহলে সেটায় সব ব্যাচ ডিটেইলস সব থাকবে। কেউ ফিস কত ইত্যাদি কমেন্ট করে জিজ্ঞেস করো না। ওই ব্যাচ মানে ওই ভিডিওতে সব বলা থাকবে। খোলাখুলি সবকিছু বলা থাকবে। ঠিক আছে? চলো ভালো থেকো সবাই। প্রিপারেশন চলুক সবার। শারীরিক, মানসিক দিক থেকে সবাই খুব ভালো থেকো।